বিভিন্ন স্বাদের ভৌতিক গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সারপ্রাইজিং টেলস। নমস্কার, আমি মেঘ। চলে এলাম আবার নতুন গল্প নিয়ে। আজকে তোমাদের জন্য বিশেষ গল্প, সুলেখিকা দৈতা দামের কলমে বুভুক্ষ। আজকের গল্প পাঠ এবং গল্পের সূত্রধার রয়েছি আমি মেঘ। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। সোমা আরেকবার বাথরুমে এসে দাঁড়ালো। বারবার স্নান করলে নির্ঘাত ঠান্ডা লেগে যাবে, এমনিও ঠান্ডার ধাত, তার উপরে জায়গাটাও নতুন। এখানকার জল এখনো স্যুট করেনি ওর। উত্তরবঙ্গের একটা পাহাড়ি অঞ্চল, সদ্য সদ্য আধুনিক হচ্ছে এলাকাটা। আর এখানে নতুন গজে ওঠা একটা ব্যাংকের শাখায় চাকরি নিয়ে এসেছে ও। কলকাতায় থাকা যাচ্ছিল না, সেই জন্যই কোনো মতে পালিয়ে বেঁচেছে সে। অর্পণ ছেলেটা যে এতটা অসহ্য হবে 5 বছর মেলামেশা করেও তা বুঝতে পারিনি যতটা পেরেছে বিয়ের পর মাত্র 1.5 বছর সময় ওর সঙ্গে ঘর করে। শোনো না, শোনো প্লিজ, আর একবার। আমি আর বলবো না, প্লিজ প্লিজ, আর একবার প্লিজ প্লিজ। আমার ভালো লাগছে না, আমি তো একটু রিল্যাক্স করছি নাকি? সবসময় কি কারোর ভালো লাগে বলো তো? প্লিজ লিভ মি অ্যালোন। মুখের কথায় কাজ হয়নি, গায়ের জোরেও পেরে ওঠেনি শোভা। বিষয়টা এমন সহ্য করা ছাড়া আর কোনো উপায় নেই। তাছাড়া নিজে পছন্দ করে বিয়ে করেছে, এই ধরনের অসুবিধার কথা প্রচার করার মতোও নয়, কিন্তু শেষমেশ প্রচার করতেই হলো। সেপারেশন চলছে এখন, তবে ডিভোর্স হতে একটু সময় লাগবে। যেদিন ও প্রথম আপিল করল সেই দিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল আর ভেবেছিল কত ভুল করলাম। একটা বাজে চয়েসের কারণে ওর জীবনটা নষ্ট হয়ে গেল। আবার নিজেকেই বুঝিয়েছিল, চলো, বেটার লেট দ্যান নেভার। এখনো জীবনের অনেকটা পড়ে আছে, পাকাপাকিভাবে আলাদা হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু সেপারেশন চললে কি হবে? ডিভোর্স না হওয়ার দোহাই দিয়ে এখনো অর্পণের অধিকার রয়েছে সোমার ওপরে। এই কথাটা বলে যখন তখন এসে উপদ্রব করছে। চাকরির চেষ্টা সে এখনো করেনি, কিন্তু এইবার করছিল। বাড়িতে গিয়ে বাবা মায়ের বোঝা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সে এডুকেটেড, চেষ্টা করলে একটা চাকরি নিশ্চয়ই পাবে। নানান রকম লাইনে চেষ্টা করতে হবে। নিজের অর্নামেন্টস বিক্রি করে রেন্টে একটা ফ্ল্যাটে আছে সে এখন, কিন্তু কতদিন এভাবে চলবে? এই সময় ফ্ল্যাটের বেলটা বেজে ওঠে। এখন আবার কে এলো? আলতো পায়ে সে দরজা খুলে দিতেই হাসি মুখে সেই যৌন পিশাচটা গা শিউড়ে ওঠে সোমার। কোর্টে যতবার দেখা হয়েছে অর্পণ রাগ করেনি, চোরা দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ওর বুকের দিকে। সোমা চোখ সরিয়ে নিয়েছে, কিন্তু এড়াতে পারেনি ওকে। ও জানতো ঠিক একদিন না একদিন সামনে এসে দাঁড়াবে এই লোকটা, কিন্তু সেদিন যে এত তাড়াতাড়ি এসে পড়বে সেটা জানতো না। কি ব্যাপার, তুমি কেন আসতে নেই? না হয় আমাদের ডিভোর্সটাই হচ্ছে, তা বলে কি আমাদের এতদিনের পরিচয়টাও তুমি অস্বীকার করবে ডার্লিং? ছাড়ো, হাত ধরছো কেন? আশেপাশে ফ্ল্যাট থেকে যদি কেউ বেরিয়ে আসে কি ভাববে দেখে বলো তো? আরে আমিও তো সেই কথাই বলছি। চলো না, সবার চোখের আড়ালে চলে যাই, আর তারপর। ভেতরে আসছো কেন? আমি এখন ব্যস্ত আছি। আরে আমিও খুব ব্যস্ত আছি, সিরিয়াসলি বলছি। দেখো, অনেকগুলো দিন হয়েছে, ওই আর্টিফিশিয়াল জিনিসের তো একটা লিমিট আছে, তেমন স্যাটিসফাই করতে পারছে না। প্লিজ 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 চলো প্লিজ। সোমা আবার হার মেনেছে। পাবলিক প্লেসে সিগারেট না হতে দিয়ে সে ফ্ল্যাটের ভেতরেই চলে এসেছে। তারপর আবার বেডরুম, আবার সেই পৈশাচিক কাণ্ড। অর্পণ যখন বেরিয়ে যাচ্ছে তখন সোমার গোপনাঙ্গে রক্তপাত শুরু হয়েছে। খুব কেঁদেছিল সোমা সেই দিন, আর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই বলেছিল, পাঁচজনে জেনেছে
আমি আমি সংসার থেকে বেরিয়ে আসছি। আমার আত্মীয় স্বজনেরাও যেভাবে খুশি কানাঘুষো করছে। কেউ বলছে বেশ হয়েছে, যেমন বাবা মায়ের কথা না শুনে একটা বাউন্ডুলেকে বিয়ে করা। আবার কেউ বলছে বাবার সরকারি চাকরি ছিল, একটা ছেলে তাই রেখে গেছে প্রচুর, কিছু তো করতে হয় না, আজ এই মেয়ে কাল ওই মেয়ে করে দিব্যি চলে যাচ্ছে। কিন্তু ওরা তো বোঝেনি, পাত্তা দেয়নি নয়, বরং খুব বেশি পোড়াচ্ছিল আমায় অর্পণের প্রেজেন্সটা। সোমা জ্বলে পুড়ে ছাড়কার হয়ে যাচ্ছিল সম্পর্কের দাবিতে। সোমা সেই দিনই মনে করে যেমন তেমন একটা চাকরি পেলেই সে নিজের মতো থাকবে, এই লোকালয় থেকে দূরে চলে যাবে। একটা তো পেট কোনো মতে চললেই হলো, তাই সে একটু দূরে যাওয়ার জন্যই এমন চাকরির খোঁজ করছিল। করতে করতে পেয়েও গেল, আর সোমা পাড়ি দিল উত্তরবঙ্গে। কাউকে কিছু বলে আসেনি, দরকার কি? যখন কোর্টের হিয়ারিং পড়বে তখন তো এমনি জানতে পারবে সবাই। এখন তো সবকিছুই ডিজিটাল হয়। কিন্তু এতটা দূরে এসেও রেহাই পেল কি সোমা? প্রচন্ড লজ্জা করছে তার। যদিও বাড়িটা ফাঁকা, এখন সাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে ও। এই বাড়িটা কাঠের তৈরি, খুব পুরনো, অবস্থাও তেমন ভালো নয়। অবশ্য সস্তায় পাওয়া গেছে বলে ও আর তেমন নাক নাড়ায়নি। কাজের লোকও রাখেনি, নিজের কাজ নিজেই করবে। কাছের মানুষের থেকে দূরে থাকতে চায় সে এখন। যদিও অফিস টাইমে সেটা হয় না, ওকে বসতে হয় ক্যাশ কাউন্টারে, মানুষের কথার কিচি কিচি শুনতে হয়, সব সময় সবার খুচরো চাই। কি মুশকিল, ব্যাংক বলি যে সব সময় সব জিনিসটা থাকবে সেটা তো নয়। কিন্তু আম জনতাকে বোঝায় কে? গায়ের রং টুকটুকে গোড়া তার, হাইট হয়তো 5 ফুটের কিছু বেশি, মাথার চুলটা কোঁকড়ানো, নাকটা অল্প বসা হলেও চোখ দুটো টানা টানা। সবচেয়ে বড় আকর্ষণ হলো সে স্বাস্থ্যবতী। সেই জন্যই বোধহয় মানুষ, বা বলা যায় ভালো পুরুষ মানুষ, সবচেয়ে আগে তার বুকের দিকে তাকায়। প্রথম বড্ড লজ্জা করত তার, কিন্তু এখন গা সওয়া হয়ে গেছে। সোমাও বড় বড় চোখে তাকায় তার দর্শকের দিকে। যতই হোক সে অফিসার, কাস্টমারেরা তাই নিজেকে গুটিয়ে নেয়। কিন্তু কাজের শেষে এই বাড়িতে ঢুকে সন্ধ্যের পর সারা রাত সোমা নিজেই ভয়ে আতঙ্কে বিভীষিকায় গুটিয়ে থাকে। কিন্তু এটা হচ্ছেটা কি ও তো নিজেও বুঝতে পারছে না। বাড়িতে তো ও ছাড়া কেউ নেই। বাড়িটা ভাড়া পেয়েছে যার কাছ থেকে, সেও বলেছে, আরে ম্যাডাম নিশ্চিন্তে থাকবেন, এই বাড়িতে কেন এই তল্লাটে কেউ যায় না। আসলে এই পাহাড়ি অঞ্চলের পথঘাট আপনাদের কলকাতা শহরের মতো তো নয়। এখানে এমন অনেক রাস্তা আছে যেই রাস্তা সম্পূর্ণ নির্জন আর বিপজ্জনক। বিপদ মানে খাদ সোমা জানে, কিন্তু খাদে সে আর ভয় পায় না। কয়েক বছর ধরে সে তো একটা জঘন্য অশ্লীল খাদেই পড়েছিল, যেখানে শুধু অন্ধকার, সেখানে শুধু অত্যাচার। ধীরে ধীরে নেমে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। সত্যি বলতে সোমা তো লয়ারকেও খুলে বলতে পারেনি সবটা, বলতে পারেনি ডিভোর্স চাওয়ার কারণ কি। কিন্তু আপনি যে ডিভোর্স অ্যাপিল করেছেন তার তো নিশ্চয়ই একটা কারণ আছে, সেটা কি? আমার মনে হচ্ছে আমি আর ঠিক এই রিলেশনটা লিড করতে পারবো না। মানে আমি একটু একা থাকতে চাই, এটাই কারণ। আচ্ছা, আর আপনার হাজব্যান্ডের কি ওপিনিয়ন? আমি জানি না, তবে আমি চাইছি না আর ওর সাথে সংসার করতে। ওকে, ওয়েল, আপনার রিজনটা খুবই অদ্ভুত। ঠিক আছে, আমি লিখে নিচ্ছি। অর্পণকেও মিট করে একই প্রশ্ন করেন অ্যাডভোকেট আগরওয়াল। অর্পণ জানায়, মানে আর কি বলি, ভালো লাগে ওই বলেছিল, বিয়েটাও করতে চেয়েছিল ওই, আর ডিভোর্সটাও ওই চাইছে। প্রতিবারই আমি ওর কথা মেনে নিয়েছি, এবারেও মেনে নেব। ও যদি ডিভোর্স দিয়ে সুখী থাকতে চায় তো তাই হোক। ধন্য ধন্য করছিল সবাই। সত্যি পুরুষ মানুষ হয়েছে বটে, এতখানি অনেস্ট ভাবাই যায় না। স্ত্রীর ইচ্ছের দাম দেওয়া যায়, ভাবাই যায় না এমনটা। অর্পণ কিন্তু ভেবেছিল অন্যরকম।
সত্যি বলতে এক জিনিস তার বেশি দিন ভালো লাগে না। বিয়ে হয়েছে 1.5 বছর হয়ে গেল। হ্যাঁ, মেয়েটা বেশ অ্যাট্রাকটিভ, কিন্তু তাও বড্ড ঝামেলা করে। বউ হয়ে গেছে তো তাই। তার চেয়ে বাইরে খোলা বাতাসে উঠতে থাকা রং বেরঙের প্রজাপতির দল ওকে অনেক বেশি টানে। তাছাড়া শোভা তো থাকলোই। মেয়েটা নরম মনের। হ্যাঁ, খুব বিরক্ত হলে রিয়্যাক্ট করবে, যেমন এই ডিভোর্সটা, কিন্তু করুক না, অর্পণ ব্যাপারটা বুঝে নেবে। ওকে সামলানো তো ওর বাঁ হাতের কাজ। সোমাও জানতো সেটা। সাওয়ারের নিচে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে নিজেকে ভেজাচ্ছিল সোমা। তারপর তোয়ালে গায়ে জড়িয়ে নিয়ে ভিজে পায়ে সে এসে ঢুকলো বেডরুমে। সভয়ে তাকালো বিছানার দিকে। না, কই, কেউ তো নেই। পরিপাটি বিছানাও নয়, বড্ড বেশি হুলুস্থুল হয়ে গেছে ওর উপর। সোমার পাশ বালিশটা মাটিতে পড়ে আছে। একটা অদ্ভুত গন্ধ, খুব কড়া তামাকের গন্ধ, সঙ্গে যেন খানিকটা নোনা কামনা স্বাদও রয়েছে। এমন একটা জান্তব গন্ধ অনেকবার পেয়েছে সে এটা ওদের বেলঘড়িয়ার ফ্ল্যাটে। অর্পণ যখন মাত্রা ছাড়া কাম পাগল হয়ে উঠত, তখন ঘন্টার পর ঘন্টা সোমাকে একটা শোপিসের মতো ব্যবহার করত। তখন এই গন্ধটা নাকে আসত তার। সত্যি হয়তো গন্ধটার কোনো অস্তিত্ব নেই, কিন্তু সোমা জানে এই গন্ধটা হলো লালসার গন্ধ। সোমার খুব অস্বস্তি হলো। তার যেন মনে হলো তাকে কেউ দেখছে। ভিজে গায়ে তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না। দরজাটা বন্ধ করলো সে। তোয়ালেটা গা থেকে খুলে ফেলতেই, কে 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 তুমি? কেন আমাকে এইভাবে বিরক্ত করছো? হ্যাঁ, প্লিজ প্লিজ, আমার ভালো লাগছে না, আমি পারছি না, ছাড়ো, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। সেই দুজোড়া হাতের ছোঁয়া 1 সপ্তাহ হলো পাচ্ছে সে। সেই প্রথম রাত থেকে এই হাতের ছোঁয়াটা পরিচিত হয়েছে ওর অদ্ভুতভাবে। একজোড়া বলিষ্ঠ পুরুষালী হাতের ছোঁয়া। তবে ছোঁয়াটা অক্ষত নয়। দুটো হাতেরই 5টা আঙুল পুরোপুরি নেই। মনে হয় কেমন যেন আলগা মুঠোয় সোমার শরীরের 2 টুকরো রমণীয়তাকে চেপে ধরে আছে হাত দুটো, অনেকটা অর্পণের মতো। টায়ার্ড থাকলে সোমা বিয়ার খায়, সেই দিনও খেয়েছিল। তাই বোধহয় খুব গভীরে ঘুমিয়ে পড়েছিল। খুব অস্বস্তি হচ্ছে রুমের ভেতর, সে বুঝতে পারছে। একজোড়া হাত যেন ওর নাইট গাউন পরা নরম পায়ের পাতার নিচের দিক থেকে ক্রমশ উপরে উঠে আসছে। কেমন যেন জিভ দিয়ে চেটে খাচ্ছে তাকে। ওঠাও থামছে না, কিন্তু ছোঁয়াটা খুব গভীর। হাঁটু পেরিয়ে উড়ুতে উঠে এলো হাত দুটো। তারপর সোমার গোপনাঙ্গে টের পাচ্ছে অনুভূতিটা। চমকে জেগে ওঠে সোমা। প্রথমে মনে হচ্ছিল সে বোধহয় বেলঘড়িয়া ফ্ল্যাটেই ঘুমোচ্ছে আর খুব অসহ্য রকম রেগুলারিটি পালন করছে অর্পণের হাত। সে অস্ফুটে বলে উঠেছিল, অর্পণ, সরে যাও, সরে যাও, তুমি কি মানুষ? তারপর চোখ মেলে এদিক ওদিক ভালো করে তাকিয়ে দেখে এটা তো তার নতুন ভাড়া নেওয়া খুব পুরনো একটা কাঠের বাড়ির ঘর। আর এখানে সে ছাড়া তো কেউ নেই। নাইট ল্যাম্প জ্বলছে টিমটিম করে। বাইরে পাহাড়ি গভীর রাত, অন্ধকার, শুধুই নিস্তব্ধ অন্ধকার। তাহলে চিন্তার মধ্যেই 2 হাত উঠে আসে ওর পেটের ওপর। খুব নরমভাবে ওকে উপভোগ করছে হাত দুটো। তারপর ক্রমশ উঠছে ওর বুকের দিকে। নিজের 2 হাত দিয়ে সোমা আড়াল করে তার বক্ষ যুগল। আর তখনই ছোঁয়া লাগে হাত দুটোর। আঁতকে ওঠে আবার। স্পষ্ট বুঝতে পারছে সেই 2টো হাত মাঝখান থেকে যেন 2-3টে আঙুল মাঝামাঝি বরাবর কেটে দেওয়া হয়েছে। তবুও কমেনি সেই আঙুলগুলোর জৈবিক খিদে। শুধু হাতের নয়, অদৃশ্য শরীরটার শারীরিক খিদেও প্রবল। সোমা প্রাণপণে ওর গা থেকে অদেখা হাতের ছোঁয়া ঝেড়ে ফেলতে চাইছে, কিন্তু পারছে না। ছাড়ো, ছাড়ো, ছাড়ো আমাকে। কে তুমি? ছাড়ো বলছি, ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো। অনেকটা অর্পণের মতোই গায়ের জোরে সোমাকে শুইয়ে দেয় বিছানার ওপর। তারপর বেয়ারিশ লাশের মতো
সোমার দেহটা নিয়ে ব্যাপক ময়না তদন্ত শুরু করে সেই হাত। সোমা সহ্য করে সবটা, ওভাবেই রাতটা কাটে। একটা সময় লক্ষ্য করে আর কিচ্ছু হচ্ছে না, ব্লিডিং শুরু হয়েছে ওর। নখের আঁচড়ে ক্ষত বিক্ষত হয়ে গেছে নরম চামড়ার খোলসটা। নাইট গাউনটা কখন পড়ে গেছে বিছানার নিচে মনে নেই তার। পাখি ডাকছে মানে ভোর হয়ে গেছে। টলতে টলতে ওঠে সোমা, বিছানাটা যাচ্ছে তাই। ম্যাট্রেস বেরিয়ে পড়েছে, চাদর ঝুলে পড়েছে, বালিশগুলো ঠিক মতো জায়গায় নেই। সোমা নাইট ল্যাম্পটা নিভিয়ে দিয়ে বাথরুমে গিয়ে ঢোকে। অনেকক্ষণ ধরে বডি ওয়াশ মেখে স্নান করে সে। তারপর ক্লান্ত হয়ে এসে বসে চেয়ারে, পর্দা সরিয়ে জানলা খুলে বাইরের দিকে তাকিয়ে বসে সে। এখানকার সূর্যোদয় কেমন হয় তা দেখার মানসিকতা নেই ওর। আজ প্রথম জয়নিং ওর, লেট তো করা যাবে না। একটা সময় পর উঠে পড়ে, নিজেকে মোটামুটি রেডি করে নিয়ে বেরিয়ে যায়। সারাদিন কাজের মধ্যে, নতুন চাকরির প্রথম দিন, সব ঠিক মতো হবে তো, এই ভাবনাটা তো ছিলই। সেই সঙ্গে কাল রাতে ওটা কি হলো? কেউ কি? না না না, ও তো কাউকে দেখতে পাচ্ছিল না। এসব কি হচ্ছে? আজ রাতেও কি আবার? এই চিন্তাটাই একটা কাঁকড়া বিছের হুলের মতো ওকে ফুটিয়ে চলল সারাদিন। বিকেলে অফিস ছুটি হতেই তাড়াতাড়ি এসে ঢুকলো বাড়িতে। এখানে আর চেনা কেউ তো নেই যে কারো সঙ্গে দাঁড়িয়ে 2 মিনিট কথা বলবে সে। অনেকে এসেছিল আলাপ করতে, কিন্তু সোমা ওদের অ্যালাউ করেনি। না, অনেক হয়েছে, নতুন করে আর কোনো অ্যাক্টিভিটি চাই না। সারাদিন তেমন খাওয়া দাওয়া হয়নি। ক্যান্টিনে একটা স্যান্ডউইচ মুখে দিয়েছিল। এবার বাড়ি ফিরে ফ্রেশ হয়ে নিজের জন্য কিছুটা ম্যাগি আর বড় কাপের একটা চা বানালো সে। তারপর এসে বসলো চেয়ারে, টেনে নিল ছোট্ট টি টেবিলটা। পুরনো কিছু আসবাব আছে, সবই দরকারি। চা খাওয়াটা পুরোপুরি শেষ হয়নি এমন সময় একটা গন্ধ এলো নাকে। চারপাশটা কেমন যেন হয়ে এলো। মুহূর্তে গা ছমছম করে ওঠে সোমার, শরীর অজান্তে শিথিল হয়ে গেল। বেলঘড়িয়ার ফ্ল্যাটে এমন হতো। অর্পণ এসে ঘরে ঢুকলেই ওর সারাটা শরীর কেমন যেন একটা অব্যক্ত আতঙ্কে শক্ত হয়ে যেত। এই আতঙ্কটা সেই জাতের। বারবার অর্পণের কথাটাই মনে আসছে ওর। তবে এখানে কি অর্পণ? না না, অর্পণ এখানে কি করে থাকবে? অর্পণ কোথায়? অর্পণ কোথাও নেই। বাড়িতে সে ছাড়া আর কেউ নেই। আবারও হাতের ছোঁয়া লাগলো। চেয়ার থেকে উঠে পড়ল সোমা। অসাবধানে পা লেগে টেবিলটা কাত হয়ে পড়ল। ঝনঝন করে ভেঙে গেল চিনেমাটির কাপটা। তাড়াতাড়ি ঘরের বাইরে বেরিয়ে গেল সোমা। না, তবুও পিছু ছাড়ল না তাকে সেই হাত দুটো। গোটা বাড়ি পাগলের মতো ঘুরল সে। চেঁচিয়ে চিৎকার করবে, কিন্তু কি বলে চিৎকার করবে? কে শুনবে তার চিৎকার? তাকে তো পাগল ভাববে সবাই। সোমা এইভাবেই কাটিয়ে দিল রাতটা। অবশ্য একটা সময় পর ঘরে চলে এসেছিল, আর তার পা দুটো সায় দিচ্ছিল না। বিছানায় এসে নিজেকে ছড়িয়ে দেয় সে। তারপর সারা রাত ভোগ করে কোন একটা কাম লোলুপ পিশাচের। এভাবেই কেটে যাচ্ছে দিন। ওইদিকে অফিসেও কাজে ভুল হচ্ছে, সারা রাত ঘুম হচ্ছে না, শরীর খারাপ হয়ে আসছে তার। এখান থেকে চলে যাবে, নতুন কোনো চাকরির ব্যবস্থা করবে। কিন্তু এখন কি এতটাই সব সহজ? 2 দিন হলো এসেছে সে। এখন যদি আবার ফিরে যায়, কেউ ওকে নিয়ে গসিপ করতে ছাড়বে? সবাই বলবে যে এরকম মেয়ে কোনো জায়গাতে গিয়েই তিষ্ঠতে পারে না। নানান কথা ভেবে সময় একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে এলো। হ্যাঁ, ব্যাপারটা খুবই প্যাথেটিক, কিন্তু কিছু করারও তো নেই। মোটামুটি একটা বোঝাপড়ায় আসা যায়, তাহলে হয়তো কষ্টটা একটু কমবে। সেই প্রসেসেই কেটেছে কালকে রাতটা। সোমা অফিস থেকে ফিরতেই এগরোল তৈরি করেছে। ডিনারে আজ একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছে করছিল। তাছাড়া পেট ভরে না খেলে শরীরটা সোজা থাকবেই বা কি করে? এরকম একটা জায়গায় অসুখে পড়লে কে দেখবে ওকে? ওকে যে জ্বালাতে আসে, সেবা করতে আসবে না। 4টে রুটি বানিয়েছে, সব মিলে 4খানা এগরোল নিয়ে রাতের খাবার খেতে বসেছে সোমা। আজ এখনও অতটা অদ্ভুত ফিল হয়নি তার। শুধু তখন একবার কিচেনে যখন ময়দা মাখছিল, তখন
পিছন থেকে কেউ সামনে হাত বাড়িয়ে অসভ্যতামি করলে যেমন লাগে তেমন অনুভূতি হয়েছিল সোমার। অর্পণও এমন করত। ও হয়তো খুব মন দিয়ে বেসিনে বাজার থেকে আনা কাতলা মাছের রক্তাক্ত পেটিগুলো পরিষ্কার করছে ঠিক এমন সময়। আমি তো কাজ করছি অর্পণ, তুমি এরকম করছো কেন? না না না, পরে হবে না। চলো না, খুব বোর লাগছে, চলো না প্লিজ প্লিজ প্লিজ। এখন নয়, আর তোমার তো ব্যাকআপ রয়েছে। আরে ওগুলো তো টেম্পোরারি, খেয়াল না তো। চলো প্লিজ। আমি বলছি তো এখন নয়। তাহলে কখন? দুপুরে হবে তো? হ্যাঁ হবে, এখন যাও। হাত ছাড়িয়ে নেয় সোমা। অর্পণ চলে যায় তখনকার মতো। অবশ্যই দুপুর অবধি তর্স হয় না তার সেই দিন। রান্না করে সবেমাত্র চানটান সেরে বেডরুমে ঢুকেছে সোমা, আর ঠিক তখনই ওর উপর ঝাঁপিয়ে পড়ে অর্পণ। খেতে অনেকটা দেরি হয়ে গেছিল সেদিন। ঠিক এই রকম কারণেই নানান বিরক্তিতে ডিভোর্সটা হচ্ছে শেষ অবধি। তাড়াতাড়ি এখন শোবার ঘরে এসে ঢুকে সে। কে জানে সে মনে মনে যা ভাবছে সেটা আজ করে উঠতে পারবে তো? খাওয়া দাওয়া শেষ হতে সময় হয়ে এলো। আজ আর অতিষ্ঠ নয়, বরং অধীর আগ্রহে অপেক্ষা করছে সোমা। কখন শুরু হবে? একটা একটা করে মিনিট গুনে যাচ্ছে সে। মাথার কাছে ঘড়িটা টিকটিক শব্দে এগিয়ে চলছে সময়ের রথে চড়ে। এই সময় হঠাৎ সোমা সজাগ হয়ে উঠল। শুরু হচ্ছে। পায়ের পাতায় সেই চেনা ছোঁয়াটা লাগছে। ক্রমশ উপরের দিকে উঠে আসছে হাত দুটো। শিহরণ খেলে যাচ্ছে সোমার হাউস কোট পরা নরম শরীরে। এবার অনুসন্ধি লক্ষ্য করে এগিয়ে আসছে ওই ছোঁয়াটা। সাবধানে উঠে বসল সোমা। খুব সাবধানে দুহাত বাড়িয়ে ওই দুটো হাতের ওপর হাত রাখল সে। পিছলে যাচ্ছে হাত দুটো। আবার জোরাজোরে শুরু হবে, কিন্তু না, আজ কোনো বিবাদ নয়, সমঝোতা চাইছে সে। শোনো, আমি জানি না তুমি কে, কিন্তু তুমি কেন এরকম করছো? আমি একটা কারণে খুব ডিস্টার্বড হয়ে শহর থেকে এখানে এসে আছি। আর তুমি এখানেও আমায় কি এখানে থাকতে দেবে না? হাত দুটো যেন শান্ত হয়েছে। শুধু হাত নয়, গোটা শরীরটাই। প্রতি রাতে ছোঁয়া আজও টের পাচ্ছে সোমা। অশরীরে কোনো একটা উপস্থিতি ওর কাছে এলো। তাকে শুনিয়ে শুনিয়ে সোমা বলল, দেখো, ফাঁকা সময়ে এন্টারটেনমেন্ট সবারই ভালো লাগে, আমিও এনজয় করছি, কিন্তু এরকম বলা নেই, কওয়া নেই। হঠাৎ করে যদি তুমি চলে আসো তাহলে তো আমি একটু অপ্রস্তুতে পড়ে যাই, তাই না? আচ্ছা, তুমি কথা বলতে পারো না, এটা একটা সমস্যা। আমি কি বলে ডাকবো তোমাকে? এসো, আমরা একসঙ্গে শুয়ে পড়ি, এমনিতেই অনেক রাত হয়ে গেছে। কি আশ্চর্য, সোমার চালটায় কাজ হচ্ছে মনে হচ্ছে। তার হাতের নিচ থেকে ওই হাত দুটো সরিয়ে নিল কেউ। তারপর সেই হাত দুটোই এসে পড়ল ওর দুটো কাঁধে। খুব কাছের মানুষের মতো আলতোভাবে ওকে শুইয়ে দিচ্ছে বিছানায়। সোমার পাশে সেও শুলো। সোমা ভয় পাচ্ছে না। তার একটা হাত আন্দাজে ওর নিজের বুকের ওপর রাখল। তারপর ধীরে ধীরে চোখ বুঝল সে। ঠিক এই সময় বাড়ির ভিতরেই কোনো একটা কোণ থেকে ভেসে এলো শব্দটা। ঝনঝন করে একটা বড় কাঁচের আয়না পড়ে গেলে যেমন শব্দ হয় ঠিক তেমন। এখন আবার কি হচ্ছে এইসব? দাঁড়াও তো, দেখে আসি বলে সোমা অদৃশ্য শয্যাসঙ্গীর হাত সরিয়ে নেমে এলো বিছানা থেকে। ঘরের বাইরে বেরিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে বেশ জোরে জোরে শ্বাস নিল। সে যে এত ভালো নাটক করতে পারে তা তো নিজেরই জানা ছিল না। না মানে সত্যি সে একটা অশরীরী কারোর সাথে শরীরে সম্পর্কে জড়িয়ে পড়েছে। মানে এই বাড়িতে ভূত আছে। তৎক্ষণাৎ আবার কাঁচের শব্দ। মনে হচ্ছে কেউ যেন একটার পর একটা কাঁচের গ্লাস ইচ্ছে করে
মেঝেতে আছড়ে ভেঙে ফেলছে আর কাছে ডাকছে ওকে। শব্দটা আসছে কোথা থেকে? এ বাড়িতে তো আসবাব বলতে তেমন কিছু নেই। কাঁপা কাঁপা পায়ে এগিয়ে যায় সোমা শব্দের উৎস ধরে। একেবারে রান্নাঘরের পিছন দিকে, যেখানে একটা অ্যান্টিক রুমের মতো ছোট্ট জায়গা আছে, সেখানে এসে থামে সে। কাঠের একটা তক্তা দিয়ে জায়গাটা আড়াল করা। দিন 7 মধ্যে সে এই দিকে একবারও আসেনি। কোনো দরকার নেই বলে খোঁজার চেষ্টাও করেনি ওই আড়ালের পেছনে কে আছে। তাছাড়া এখানে আসা থেকেই যা সব হচ্ছে, তাই আর মানসিক অবস্থাও ঠিক ছিল না। শব্দটা এখান থেকেই তো আসছে। দেখবো একবার চেষ্টা করে, এই তক্তাটা কি সরানো যাবে? সরানো কি ঠিক হবে? এইসব অঞ্চলে নানা রকম পাহাড়ি সরীসৃপ থাকে। এই রাতে এখানে যদি আবর্জনার মধ্যে তেমন কিছু একটা থেকে থাকে, কিন্তু শব্দটা কাঁচে, শব্দটা লাগাতার হয়ে চলেছে। অস্থির হয়ে যাচ্ছে সোমাও। এটা অন্য রকমের অস্থিরতা। এই অস্থিরতা সে একজনের মধ্যেই দেখেছে। 1.5 বছর ধরে অর্পণ সেন্সিটিভ সময় এই রকম অস্থির হয়ে যায়, কিন্তু এই একই রকম অস্থিরতা আজ সোমার মধ্যে কেন? কষ্ট করে ঠেলাঠেলি করতে থাকে সোমা। কেমন যেন একটা তাগিদ রয়েছে। ভয় ডর কিছুই ছুঁতে পারছে না ওকে। দুটো হাতের সাহায্যে সরিয়ে ফেলে সে তক্তাটাকে। মোটামুটি 4x3 মাপের তক্তাটা বেশ ভারী, সেটাই দরজার মতো এঁটে বসেছে। এতক্ষণে সেটা সরাতেই ভিতর থেকে কি যেন উড়ে এসে লাগলো ওর গায়ে। ভয় 1 পা পিছু হাঁটল সোমা। আরশোলা জাতীয় পোকা এখানে বন্ধ হয়েছিল। হঠাৎ দরজা খুলে যাওয়ায় তারা বাইরে বেরিয়ে গেল, কিন্তু শব্দটা আর হচ্ছে না। এটা কিরকম ম্যাজিক? এতক্ষণ আওয়াজটা হচ্ছিল আর এখন হচ্ছে না। আওয়াজটা কি আদৌ হচ্ছিল? মনে হয় ভুল করলাম, শোনার ভুল। মাথাটার একটু বিশ্রাম দরকার। আমি চাকরিটা ছেড়ে দেব। সোমা সামনে পিছনে তাকাচ্ছে। অন্ধকার আর অন্ধকার। মোহের বসে চলে এসেছে সে। না হলে মোবাইলটা অন্তত আনতে পারত। ফ্ল্যাশ লাইটে বোঝা যেত কি হচ্ছে এখানে। এখন গিয়ে ফোনটাই আনা দরকার ভেবে সামনে ঘুরে 1 পা এগোতেই ধাক্কা লাগলো কারো সাথে। সে একটা মেয়ে। 1 সেকেন্ডের ছোঁয়ায় বুঝতে পারে সোমা। আর সামনের মেয়েটার গায়ে বিন্দু মাত্র কোনো সুতো নেই। কে? জুলিয়া। জুলিয়া? জুলিয়াকে? আমার বাড়িতে এসেছো আর জানোই না আমি কে? কি করে বা জানবে? তোমায় তো আর আমার কথা বলেনি। ও এরকমই সবসময় আমায় লুকিয়ে অন্য মেয়েদের সঙ্গে সময় কাটিয়েছে, ফষ্টি নষ্টি করেছে। আর সেই জন্যই তো আমি জানো কাঁচি দিয়ে ওর আঙুলগুলো আমি কেটে দিয়েছি। সবগুলো পারিনি, কারণ ও তো তখন জেগে উঠেছে। ওর নেশা কেটে গেছে। আর সেই কাঁচিটা দিয়ে কিন্তু তুমি তো পারো। তুমি ওকে আশকারা দিচ্ছ কেন? তুমি ওকে ইগনোর করতে পারছো না? তোমারও কি ভীষণ খিদে? শরীরের খিদে? হ্যাঁ, শরীরের। এইসব কি বলছো কি তুমি? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? আর তুমি এখানে ছিলে, এই বাড়িতে আমার সঙ্গে ছিলে, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কার কথা বলছো? ওর নাম রবিন। রবিন নাম শুনে ভেবো না যে ও ব্রিটিশ। ওর বাবা বিদেশে গিয়ে পড়াশোনা করেছিল বলে ছেলের নাম রেখেছিল এইরকম। আসলে ওর টাইটেল হলো মুখার্জি। কিন্তু রবিন মানে যে আমাকে... হ্যাঁ, ও একটা প্রেতাত্মা। কিন্তু শরীর না থাকলে কি হবে?
ওর শরীরের খিদে এখনো মেটেনি, আর সেই জন্যই তো আমি ওকে ছেড়ে যেতে পারছি না। ওর সঙ্গে সঙ্গে থেকে গেছি এখনো। আমার তো ইচ্ছে করে বলো যে আমার স্বামী পুরোপুরি আমার হয়ে থাকবে, সে আর কারো ওর দিকে তাকাবে না। ইচ্ছে করে না বলো? প্লিজ প্লিজ একটু বুঝিয়ে বলো। আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। ও তোমার স্বামী, আর তুমিও, মানে তোমাকে আমি একটা গল্প বলি। এই বাড়িটা এটা আমাদেরই ছিল। আমি আর রবিন থাকতাম। রবিন আমাকে ভালোবেসে বিয়ে করেছিল জানো, কিন্তু বিয়ের পর আর ভালোবাসাটা থাকলো না। ও আমাকে খুব মিথ্যে কথা বলতো। শোনো, আমি তোমার শার্টে একটা লিপস্টিকের দাগ পেয়েছি। এটা কার লিপস্টিকের দাগ? বলো বলো, আমি জানতে চাই এটা কার লিপস্টিকের দাগ। কার হবে? তোমার নিশ্চয়ই। না, আমার নয়। এই কালারের কোনো লিপস্টিকই আমার কাছে নেই। উফ, এখন কার লিপস্টিকের দাগ আমার শার্টে লেগেছে আমি কি করে বলি? মনে করে বলতে হবে তো, মানে কোনো একজন তো নয়, গুণে শেষ করা যায় না, এতগুলো নাম আছে আমার লিস্টে। তুমি পরকিয়া করছো রবিন? এই ভুলভাল ল্যাঙ্গুয়েজ ইউজ না করে ব্যাপারটাকে একটু স্মার্টলি হ্যান্ডেল করো না। আমি সবাইকেই নিজের মনে করছি, আর ওরাও আমাকে নিজের মনে করে। এটা খুব সিম্পল ব্যাপার। না, খুব সিম্পল ব্যাপার নয় এটা রবিন। তুমি আমাকে এইভাবে ঠকাচ্ছ, কিন্তু কেন? রবিন আমার কথার কোনো উত্তর দেয় না, আমাকে ভুলিয়ে রাখে প্রতিবারের মতো। আমি থাকলে ওর কিছু যায় আসে না, আর না থাকলেও কিছু যায় আসে না। যখন ইচ্ছা আমাকে ইউজ করে, যখন ইচ্ছা আমাকে রিফিউজ করে। আর আমিও এমন বোকা, ওকে ছাড়া যেন কিছুই বুঝি না। আমি ইচ্ছা করলেই পারতাম ওর জীবন থেকে বেরিয়ে যেতে, নিজের মতো করে ভালো থাকতে, কিন্তু আমি পারিনি বা আমি চাইনি। আমার যখন সব কিছুই ওকে কেন্দ্র করে চলে, তখন ওর সব কিছু আমাকে ঘিরে থাকবে না কেন? কেন ছেড়ে দেব ওকে? আমি কি এতটাই সস্তা? আমার কোনো দাবি নেই? আমি ওর সঙ্গে ছায়ার মতো লেগে থাকলাম। ও যেখানে যেত জোর করে আমিও সঙ্গে যেতাম। ও বিরক্ত হতো, ঝগড়া করতো, আমাকে মারতো। তুমি কেন আমার পিছনে পড়ে আছো? তুমি থাকো না নিজের মতন। আচ্ছা, তোমার ইচ্ছে করে না একটু অন্য কোথাও যেতে? তোমার ফ্যামিলি বা ফ্রেন্ডের সাথে টাইম স্পেন্ড করতে ইচ্ছে করে না? না না না, করে না। আমার শুধু তোমার সাথে টাইম স্পেন্ড করতে ইচ্ছা করে। তুমি যে সমস্ত পার্টিতে যাও, যাদের সাথে ওঠা বসা করো, তুমি যেই সব মেয়েদের ফ্ল্যাটে যাও, আমিও তাদের সঙ্গে মেলামেশা করতে চাই। আমিও বুঝতে চাই যে তারা তোমাকে ঠিক কতটা দিচ্ছে, যার জন্য তোমার আমার প্রতি এরকম অরুচি জন্মালো। আমার নোংরা কথা, এই নোংরা কথাগুলোর জন্যই আমার তোমাকে দু চোখে দেখতে ইচ্ছে করে না। আমি আজকে একটা খুব জরুরি কাজে বেরোচ্ছি, প্লিজ লিভ মি অ্যালোন। তুমি নিজের মতো থাকো, আমার পিছু নিও না প্লিজ। জরুরি কাজ? কোথায় যাচ্ছ বলো? কোনো নতুন মিট করতে নাকি? আচ্ছা, আমাকে দেখে ওরা কি বলে? মানে ওদের মতো অতটাও তো সেক্সি নই আমি, কিন্তু আমারও তো কিছু আছে। আচ্ছা, ওরা আমাকে হিংসে করে না? আবার একটা চর এসে বসে জুলিয়ার গালে। তোমার মুখটা আমি আগুনে পুড়িয়ে দেবো আর একটাও বাজে কথা বললে। মাইন্ড ইট। এখন সরো মুখের সামনে থেকে। এই কথা বলে আমাকে ঠেলে দিয়ে ও চলে গেল। আমি ইচ্ছা করলে ওর সঙ্গে যেতে পারতাম, কিন্তু গেলাম না। আমরা খুব গরিব ছিলাম না, আবার বড়লোকও ছিলাম না। ওর স্মাগলিং এর ব্যবসা ছিল। বিয়ের আগে আমি জানতাম না, কিন্তু এসব বিয়ের পরে জেনেছি। এই অঞ্চলের অনেক গুরুত্বপূর্ণ প্রাকৃতিক জিনিস ও আরো অনেকগুলো 2 নম্বরী লোকের সঙ্গে মিলে পাচার করে দিত বাঁকা রাস্তায়, ওই কালো বাজারে। আমি যখন জানলাম, তখন ওকে ছেড়ে যেতে আর পারবো না। তখন আমার সব কিছুতেই শুধু ও যদি নরকেও যায়, আমি ওর সাথে সেখানেই যাব, তবু ওকে ছাড়বো না। আমার দিক থেকেও খুব চাহিদা ছিল, আর সেটা শুধুমাত্র ওকে নিয়ে। ও চলে গেল, আমি আর কি করব? কান্নাকাটি তখন আর করি না।
আমি কালারিং কিছু উল কিনে এনেছিলাম। এটা তো শীতের জায়গা, এখানে সব সময় গরম পোশাকের প্রয়োজন পড়ে। আমি ওর জন্য একটা সোয়েটার বুনতে বসলাম। উল কাঁটা আর কাঁচির সঙ্গেই থাকে। উল বুনতে আমার খুব ভালো লাগে। স্কুলে পড়ার সময় আমি খুব যত্ন করে শিখেছি কাজটা। বিয়ের আগে ওকে একটা মাফলারও বানিয়ে দিয়েছিলাম। ও সেটা পেয়ে কি খুশি হয়েছিল, বলেছিল, এই মাফলারটা গলায় বেঁধে রাখলে আমার মনে হবে যেন তোমাকে জড়িয়ে রেখেছি গলায়। সেই দিন আমরা প্রথম কিস করেছিলাম দুজন দুজনকে। ও খুব ভালো কথা বলতে পারে, ওকে দেখতে কি সুন্দর। ওর হাসিটা ভালো, আর তাকানোটা ভালো না খারাপ জানি না, তবে আমার হার্টবিট বেড়ে যেত ও তাকালে। ও যদি ওভাবে অন্য কোনো মেয়েকে দেখে তবে আমার গা জ্বলে যায়, তবে ও যদি ওভাবে আমায় দেখে তবে আমার সারা গায়ে যেন সোনার অহংকারে ভরে উঠি আমি। অনেক রাত হয়েছে, খাইনি, ঘুম পেয়েছে, তবু বসে আছি। আমি জানি ও যখন ফিরবে ও তখন হবে পুরো ড্রাঙ্ক। ওর কোটে শার্টে অন্যের ঠোঁটের দাগ, ওর শরীরে অন্য কারোর গায়ের গন্ধ। নেশার ঘরে অনেকের নাম বলবে, তাদের সঙ্গে হওয়া কথাবার্তাও টুকরো টাকরা আমি শুনতে পাবো। ও অনেক সময় ড্রাঙ্ক অবস্থায় ওই মেয়েদের সাথে আমায় গুলিয়ে ফেলে। ওরা ভেবে আমাকে, তোমাকে আর ইচ্ছে বেশি বলছি না। আমার রাগ হয়, কিন্তু ওই মুহূর্তটাতে আমি প্রোটেস্ট করতে পারি না। আমি যে ওকে বড্ড ভালোবাসি। ও ভুল করে ছুলেও আমি ভাবি ও আমাকেই ছুঁয়েছে। আমি বোকা ছিলাম তো, তাই হঠাৎ ভারী বুটের আওয়াজ পেলাম। বাড়িটা তো কাঠের, তাই শব্দটাও বেশি হয়। একতলা বাড়ির দরজায় এসে দাঁড়ালো। দরজা খুলে নিজেই চলে আসবে, আমায় কষ্ট করতে হবে না। আবার শুনে বুঝলাম ওর পা টলছে, কি সব যেন বলছে নিজের মনে হাবিজাবি কথা। সিটি দিতে দিতে ও ঘরে এসে ঢুকলো। আমি তখন অনেকগুলো ঘর তুলে ফেলেছি। উল বোনার নিয়ম জানো তো, কিছু ঘর সোজা আর কিছু ঘর উল্টো। মন দিয়ে না করলে সব গুলিয়ে যাবে। হালকা গোলাপি সঙ্গে সাদা মিশিয়ে সোয়েটার বানাচ্ছি। রবিনকে আরো হ্যান্ডসাম লাগবে এটা পরলে। শোনো প্লিজ, প্লিজ, একবার প্লিজ লিসি। মদ আর মাংসের গন্ধ বেরোচ্ছে ওর মুখ থেকে। মাত্রা ছাড়া মাতাল হয়ে গিয়েছিল। আমার হাতটা ধরে আমাকে কাছে টানছিল। আমি এক মনে উল বুনছি। দু হাতের কাজ, একটা হাত জোড়া থাকলে অসুবিধা হবে। মুখে কিছু না বলে হাতটা ছাড়িয়ে নিচ্ছি ওর হাত থেকে, আর তাতেই ওর চোট লাগলো। পুরুষ মানুষ তো, তালে থাক বা বেতালে মেয়ে লিগোটা ঠিকই কাজ করে। খুব গরম হয়েছে না? প্রচুর গরম। এই আমি মুঠো মুঠো টাকা ওড়াচ্ছি, যেভাবে আসছে সেভাবেই চলে যাচ্ছে সব টাকা, তবু এত মেজাজ আসে কোথা থেকে তোদের? আমার সাথে ভালো মুখে কথা বললে কানে ঢুকে না, তাই না? ও এবার আমার উপর গায়ের জোর ফলাতে শুরু করলো। আমি আর বাধা দিলাম না। একপাশে উল কাঁটাগুলো সরিয়ে রেখে ওর কাছে। তারপর কি হয়েছে তা তো তুমি জানো। ও কখন যে আদিম উন্মত্ততায় মেতে উঠে ধীরে ধীরে ঘুমিয়ে পড়েছে আমি নিজেই বুঝতে পারিনি। আমি অনেকক্ষণ আড়ালে নিজেকে ডেকেছিলাম। একটা সময় পর খুব শ্বাসকষ্ট হতে শুরু করলো। সাবধানে ওকে নামিয়ে দিলাম আমার উপর থেকে। আলোটা তখনও জ্বলছে, সাদা আলো এসে পড়ছে ওর মুখের উপর। কত শান্ত। আচ্ছা, ঘুমানোর সময় কি হিটলার কেউ এত শান্ত দেখাতো? কি জানি। ও যখন আমার উপর অকথ্য অত্যাচার করে, যখন আমাকে কুকুরের মতো মারে, তখন তোর মুখটা এমন দেখায় না? তাহলে এখন এত মায়া কোথা থেকে আসছে? আমি তো চোখই সরাতেই পাচ্ছি না। ঠিক এই সময়ে ওর হাত দুটোর দিকে আমার চোখ পড়ল। এই হাতেও হয়তো আজ সন্ধ্যাবেলায় কত কত নতুন শরীর ছুঁয়ে এসেছে পয়সা পিশাচ দেহ ব্যবসায়ী মেয়েগুলোকে।
আর এই হাতেই আমাকে। মাথায় আগুন জ্বলে গেল এবার। ওর হাতের আঙুলের কোনায় কোনায় রক্ত মাংস লেগে আছে, আমি দেখতে পেলাম। আমার গা গলিয়ে বমি এলো। আচ্ছা আচ্ছা, ওরে আঙুলগুলো আর না রাখলে হয় না? হ্যাঁ হ্যাঁ, আঙুলগুলোই যদি আর না থাকে তাহলে তো ও কি আর এখনকার মতো দেখাবে না? তখন ও কি ওর আর পাত্তা দেবে কি? না, দেবে না দেবে না দেবে না। বেশি টাকা দিলেও নয়, দূর দূর করে তাড়িয়ে দেবে সবাই। তখন এই একমাত্র আমিই থাকবো, যে ওর একমাত্র শেল্টার। আচ্ছা, এই কথাটা এতক্ষণ মাথায় আসেনি কেন? ওকে ভালোবাসি যখন, তখন তো ওকে আমার করে রাখার দায়টাও আমারই। এবার আমি একটু চালাক হলাম। কাঁচিটা নতুন, মাত্র 2 বার ব্যবহার করেছি। চমৎকার ধার আছে, সেইটা নিয়ে এসে ব্যবহার করলাম। মানে কি 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 করলে কি তুমি? রবিনের বাঁ হাতের মাঝের 2 আঙুলের মাথা কেটে দিয়েছি। একসঙ্গে কাঁচি চালিয়েছে বলে ও প্রথমটায় কিছুই করতে পারেনি, কিন্তু কাটা হয়ে যাওয়ার পরে যন্ত্রণায় জেগে উঠল। এত কষ্ট হচ্ছে আমার। তুই আমার ডান হাত বাড়িয়েও আমায় মারতে এলো। আমি তখন বাঁ হাত দিয়ে ডান হাতের কবজিটা শক্ত করে চেপে ধরলাম, আর অমনি ডান হাতের এই আঙুলটা, রিং ফিঙ্গারের মাথাটাও কেটে দিলাম। ও কিছুই করতে পারল না, খুব চিৎকার করছে খুব। কিন্তু আমাদের বাড়ি থেকে চেঁচামেচি বাইরে কে শুনবে? শোনার তো কোনো লোকই নেই, কেউই তো থাকে না এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর? কোনো মতে বলল সোমা। তারপর আবার কি? তারপর ও ছটফট করতে লাগলো। খুব কষ্ট হচ্ছে তো, রক্তে বিছানার চাদরটা লাল হয়ে গেছে। এরকম রক্তের দাগ এর আগেও চাদরে অনেকবার লেগেছে, তবে সেটা অবশ্য আমার রক্ত। এবার আমি ওকে ভালোবাসতে গেলাম। তোমার ব্যথা করছে রবিন? খুব ব্যথা করছে না? আচ্ছা, একটু বরফ দেবে? আচ্ছা শোনো না, বলছি তুমি কষ্ট পেও না ডার্লিং। আজকে ব্যথা করছে, কিন্তু কালকে আর করবে না। আমি তোমায় সকালেই ডক্টরের কাছে নিয়ে যাবো, কেমন? বেবি প্লিজ কাম ডাউন। এখন থেকে আমি ছাড়া তোমার আর কেউ নেই। ওরাও তোমাকে আর পছন্দ করবে না, ওরা তোমাকে দেখে ঘেন্না করবে। এবার আঙুল কাটা বলে তোমাকে হ্যাটা করবে, কিন্তু আমি করব না। দেখো, আমি কিন্তু কিচ্ছু করব না। আমি তো তোমার, আমি শুধুমাত্র তোমার রবিন। শয়তানি, তুই কি মানুষ? তুই আমাকে... আমি তো তোমাকে ভালোবাসি, আর আমি তো তোমারই। তুমি এতদিন শুধু আমায় অ্যাভয়েড করেছো, কত কষ্ট দিয়েছো বলো তো। কিন্তু দেখো, আমি তোমার মতো একটু রাগ করিনি, বিকজ আই লাভ ইউ রবিন, আই লাভ ইউ সো মাচ। ভালোবাসি বলেই তো কত কষ্ট সহ্য করেছি বলো। কিছুতেই তোমাকে ছাড়িনি, আর আজও কিন্তু তোমায় ছাড়ছি না। এসো না, এসো কাছে এসো। তুমি যাদের কাছে যাও তাদের থেকে অনেক বেশি তোমাকে আমি দেব। আমি তোমাকে সত্যি দিতে চাই। তুমি ছাড়া আমার আর কে আছে বলো? জোর করে নয়, তুমি কোনোদিনও ভালোবেসে আমার কাছে যদি চাইতে, তাহলেও আমি তোমাকে... সরে যা, একদম আমার কাছে আসবি না ডাইনি। ওর তো আর সবকটা আঙুল আমি কেটে ফেলতে পারিনি, তাই ওর মুঠোয় জোর ছিল, কাঁচিটা কাছেই ছিল, সেটা তুলেও আমাকে... সোমা ধৈর্য রাখতে পারছে না। সোমার একটা হাত ধরে বরফের হাতে তুলে নিয়েছে জুলিয়া। সেই হাতটা সে এনেছে তার গলায়। আঙুল বিঁধে গেছে গলার ভেতর।
একটা 2 আঙুল মাপের সরু কাঁচি, কাঁচিটার গোল গোল হ্যান্ডেল শুধু বেরিয়ে আছে ওর বাইরে। ছাড়ো, আমাকে ছাড়ো, ছেড়ে দাও প্লিজ, প্লিজ আমার ছেড়ে দাও, আমি চলে যাবো এখান থেকে। তুমি চলে যাবে? হ্যাঁ, কিন্তু কোথায় যাবে? তোমাকেও তো তোমার বর আমার মতোই শুধু ইউজ করছে, তুমি ওর কাছেই চলে যাবে? আমি চলে যাব না, না, আমি 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 ওর কাছে যাব না, আমি 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 কারোর কাছে যাব না, আমি আমি নিজের মতো থাকবো। আমার হাতটা ছেড়ে দাও প্লিজ, প্লিজ আমার হাতটা ছেড়ে দাও। সোমা বুঝতে পেরেছে ওর হাত ধরে ওর সামনে যে দাঁড়িয়ে আছে এখন, সেও ওই অদৃশ্য কামলোভীটার মতোই অশরীরী। ভেবেই আরেকবার গা শিউরে উঠল সোমার। ঠিক এই সময় বাড়ির কলিং বেলটা বেজে উঠল। এখন কত রাত, নিশ্চয়ই অনেক। শুনশান পাহাড়ি পথে কে এলো? কে এত রাতে কলিং বেল বাজাচ্ছে? বন্ধ দরজা খুলে ভেতরে কে আসতে চাইছে? কি ভাবছো? যাও, দরজাটা খুলে দাও। কিন্তু কিন্তু কে এসেছে এখানে? কে এসেছে এখন? কে এসেছে? আমি আমি কি পাগল হয়ে যাচ্ছি? হ্যাঁ, পাগল হয়ে যাচ্ছি আমি। হাত ছেড়ে দিয়েছে সেই ঠান্ডা হাতটা। ছুটতে ছুটতে সময় এগিয়ে দাঁড়ালো মেন ডোরটার সামনে। বেল বাজছে, বেলের আওয়াজে কানে তালা লেগে যায় তার। মাথা খারাপ হয়ে গেছে সোমার। দরজাটা খুলেই সে চিৎকার করে, কে? ল্যাম্পপোস্টের যে আলোটা জ্বলছে সেটা এতটাই অদ্ভুত যে মাথা মুখ ঢেকে দাঁড়িয়ে থাকা লোকটাকে জাস্ট ভূত বলে মনে হয়। তবু গলার আওয়াজটা চিনতে পারে সোমা। ডিস্টার্ব হলে নাকি? অর্পণ? ইয়েস। আর বলো না, এই এখনকার আবহাওয়া এমন ছেলে খেলা করে না। আমি তো আরো আগেই চলে আসতাম। আমার অ্যাড্রেস কোথায় পেলে তুমি? হ্যাঁ, আরে অ্যাডভোকেট দিল। কিন্তু কিন্তু কেন এসেছো তুমি এখানে? আমার এখন আর কিছুই নেই, আমি পুরোপুরি লস হয়ে গেছি। মানে? বাবা যা রেখে গিয়েছিল সেসব তো কবেই ফুরিয়ে গেছে। এতদিন বাড়ি, আমার গাড়ি দুটো, এইসব মর্টগেজ রেখে চালাচ্ছিলাম। কিন্তু সব কিছুই চলে গেছে। আমি আর পারছি না এখন। এতদিনের লাইফস্টাইল, এতদিনের ঠাটবাট কিছুই আর মেনটেন করতে পারছি না। পয়সা ফুরিয়ে গেছে তাই এখন আর ওরা দরজা খুলছে না। তোমার ওইসব ঢলানি বান্ধবীগুলো, তাই না? তাই আমার কাছে এসেছো। কেন এসেছো তুমি? হ্যাঁ, কেন এসেছো? টাকা চাইতে নাকি? হ্যাঁ, প্লিজ প্লিজ সোমা, ভেতরে চলো প্লিজ। আই এম টু টায়ার্ড। টাকা তো আমি তোমার কাছে চাইবই, কিন্তু শুধু টাকা নয়, আমি এখন শুধু একটু তোমাকে চাই, আর একটু শেল্টার চাইছি। প্লিজ 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 ছাড়ো অর্পণ। অসভ্য ব্যবহারটা এই মুহূর্তে আর স্ট্যান্ড করতে পারলো না সোমা। ওর বুকের ওপর থেকে ঝাপটা মেরে সরিয়ে দিল অর্পণের ডান হাতটা। এই জিনিসটাই চাইতে এসেছে লোকটা, এত দূর থেকে এত কাণ্ড করে। সোমার মনে হলো এই মুহূর্তে নিজের গায়ে নিজেই আগুন ধরিয়ে দেয়। একটা শরীর শুধু শরীরের লোভে মানুষ মানুষের কাছে আসে। সোমা পায়ে পায়ে বাড়ির ভেতরে ঢুকছে, পিছন পিছন আসছে অর্পণ। ঠিক এই সময় কি হলো? অর্পণের আর্তনাদ শুনে পিছন ঘুরে সোমা। আমাকে আমাকে কে যেন জড়িয়ে ধরেছে। আমি কিছুই বুঝতে পারছি না। একটা মেয়েটা আমাকে সোমা 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 প্লিজ সেভ মি, প্লিজ প্লিজ সোমা প্লিজ। সোমা ঠোঁটের কোণে অল্প হাসে। জুলিয়া। ওদিকে অর্পণ সাহায্য চাইছে। জুলিয়া কোনো কথা বলছে না, শুধু ওর অশরীরে ভরে নিচ্ছে অর্পণের শরীরের উষ্ণতা, আর অর্পণকেও করে দিচ্ছে ওর মতোই বিবস্ত্র। সোমা এসে ঢোকে ওর ঘরের বেডরুমে, আর ঠিক তখনই ও বুঝতে পারল সামনে থেকে কেউ এসে ওকে জড়িয়ে ধরল। তোমাকে অনেকক্ষণ ওয়েট করালাম না? আরে তোমার বউ সুখ দুঃখের গল্প বলছিল রবিন। তোমার নামটা খুব সুন্দর। আমি আজ খুব হ্যাপি, ইউ নো। বলে দুহাত বাড়িয়ে অশরীরী শরীরটা নিজেই কাছে টেনে নিল সোমা। ওদিকে ছোট্ট করিডোরে
মেঝের ওপর অর্পণ গড়াগড়ি খাচ্ছে। সে এসেছিল তার শরীরের জ্বালা মেটাবে বলে। এতদিনের অভ্যেস। আর্টিফিশিয়াল খেলায় তো আর তেমন স্যাটিসফ্যাকশন আসে না যতটা আসে একটা রক্ত মাংসের মেয়ের শরীর থেকে। কিন্তু এখনো কি আসছে? না, আসছে না। কারণ যে শরীরের সুখ অর্পণকে মাতাল করে দিচ্ছে সেই শরীরটা তো আর রক্ত মাংসের শরীর নয়। অর্পণ আর তার পার্টনারের এ পারফেক্ট মুভমেন্ট চলছে এদিকে, আর ওদিকে সোমা সম্পূর্ণ স্বেচ্ছায় উজাড় করে দিয়েছে নিজেকে। সোমা শিহরণে শিহরণে আরো নরম হয়ে পড়ছে। কেমন হলো কিছু বুঝতে পারলেন? না, আমিও কিন্তু পারিনি। এই বাড়ির মালকিন এইভাবে এখানে থাকে? হ্যাঁ। আচ্ছা, এই বাড়ির ভাড়াটে এনেছে সে জানে এইসব কথা? না, মনে হয় না। জুলিয়াকে না হয় রবিন মেরে ফেলেছে। রবিনকে মারল কে? রবিন তো আর বেঁচে নেই, সেও তো জুলিয়ার মতোই। আর কিচেনের পিছনে ওই অ্যান্টিক রুমটাতে জুলিয়া কি করেছিল? আর রবিন বাড়ির ভিতর একটা মেয়েকে পেয়ে ওইভাবে কেন তাকে ধরে পড়ল? এইসব প্রশ্নের কোনো উত্তর পাওয়া যাচ্ছে না তো। রবিনের শরীরের খিদে কি তাহলে শরীর ছাড়া হয়েও মরেনি, আর সেজন্যই সে সোমাকে এইভাবে ভোগ করছে? আর জুলিয়া অপেক্ষা করছিল কোনো একটা পারফেক্ট পার্টনারের জন্য। রবিনকে তার বোধ হয় এখন আর ভালো লাগে না। ভালো লাগে না নয়, ওকে আমার এখন আর ঠিক সহ্য হয় না। কিছুই পারে না আগের মতো। আঙুলগুলো কাটা গেছে তো, তখন রাগের মাথায় ও কাঁচিটা চালাতে পারলেও এখন আর আমাকে সেভাবে স্যাটিসফাই করতে পারে না। তাই আমি ওর থেকে আলাদা থাকতাম। গোটা বাড়িতে রবিন একাই থাকতো, আমি থাকতাম ওই কাঠের আড়াল করা ছোট্ট জায়গাটায়। অন্ধকারে সময় এসে আমায় বাইরে না আনলে আমি আসতামই না। ওর পর যে ওর পিছু পিছু এখানে আসবে আমি এতটাও ভাবিনি। কিন্তু যখন এলো তখন না আর লোভ সামলাতে পারিনি ওকে দেখে। কি আশ্চর্য অভ্যেস তো আমারও একটা আছে নাকি? রবিন ইচ্ছা করেই হোক বা নেশার করে অনেকবার আমাকে নিয়ে তো, তাই আমারও একটা অভ্যেস হয়ে গিয়েছে। আমি বাইরে যেতে পারবো না, তাই তাই ভিতরে যে এলো আমি তাকেই নিলাম। ভয় পাচ্ছ? হ্যাঁ, ভয়? সে তো তুমিও প্রথম ভয় পেয়েছিলে, কিন্তু শেষে তো একটা আন্ডারস্ট্যান্ডিং এ এসেছে। ও আসবে, তারপর আমাদের আর কোনো কমতি থাকবে না। বেডরুমে রবিনের সাথে তুমি, আর বেডরুমের বাইরে অর্পণের সাথে আমি। আমাদের বাড়িতে আপাতত আর কারোরই আসার দরকার নেই। হ্যাঁ, এর মধ্যে একবার কলকাতায় যেতে হবে। ডিভোর্সটা যে আর চাইছি না সেটা জানাতে হবে। কি দরকার 5 জনকে পিএনপিসির কন্টেন্ট দেওয়ার? অর্পণকেও নিয়ে যেতে হবে। জুলিয়া, ওকে ছাড়তে রাজি তুমি? 2 দিনের জন্য রবিনকে আমি বুঝিয়ে নেব। রবিন, ট্রাস্ট মি, তাড়াতাড়ি চলে আসবো। তোমায় আমি ঠকাবো না। জুলিয়া কথা বলে, তুমি বলো না কেন? আমি তোমার গলাটা শুনতে চাই। বলে সোমা রবিনের অশরীরী শরীরের মুখের ওপর নিজের মুখটা রাখে। কিন্তু কথা যে রবিন বলতে পারবে না, কি করে পারবে? আঙুল কেটে দেওয়ার পর রবিন যেমন জুলিয়ার গলায় কাঁচি বসিয়েছে, ঠিক তেমনই একটা পেপার নাইফ দিয়ে সে নিজের কান দুটো আর জিভটাও কেটে ফেলেছে। রাগ, ওই যে মেয়ে লিগো, কিছু একটা করতে না পেরে সে ওই সব করছে। আর সবশেষে সেই ছুরিটা দিয়ে নিজের গলার নলি কেটেছে। আর ডেড বডিগুলো ওইভাবেই ডিসকভার হয়েছিল। এই বাড়িটা এখন যে দেখাশুনো করে, মানে যে ভাড়া দিয়েছে সোমাকে, সে হলো রবিনের কালোবাজারের একটা বন্ধু। জুলিয়ার প্রতি তার লোভ ছিল, কিন্তু জুলিয়ার তার প্রতি আকর্ষণ ছিল না, তাই ছুকছুক করতো দূর থেকেই। পরপর 2 দিন বাড়ির বাইরে কাউকে আসতে না দেখে সে নিজেই আসে ভেতরে, আর এসে দেখে এই কাণ্ড। কারোর গায়ের কাপড় নেই, একজনের কাছে ছুরি, একজনের গলায় কাঁচি। পুলিশে জানায় সেই। তারপর বডিগুলো যায় মর্গে।
দরজায় পড়ে তালা, আর কেউ নেই বলে বন্ধু সুবাদে বাড়িটা হেফাজতে নেয় সেই ব্যক্তি। কি আর হবে, এমনিতেই এইসব জায়গায় এইসব ফাঁকা বাড়ির বাজার খুব একটা খারাপ নয়। তারপর নতুন নতুন সভ্যতা করে উঠেছে, ব্যাংক, হাসপাতাল, স্কুল, এইসব জায়গায় যারা কাজ নিয়ে আসবে তারা বেশিরভাগই বাইরের লোক। বেশিরভাগ থাকার জন্য ঘরের তো দরকার হবেই। ব্যবসায়ী লোক তো, তাই টেকনিকটা বুঝে নিয়েছে। ছেঁড়া জলে যা আসে। হলোই বা বন্ধুর বাড়ি, ভাড়াটে দেওয়া টাকাটা তো আর বন্ধুর হচ্ছে না, তাই এইটুকু দায়িত্ব নিজে থেকেই পালন করেছে সে। গল্পে তার ভূমিকা খুব বেশি নয়, তাই নামটা বেনামি হয়েই থাক। আজকের গল্প কেমন লাগলো তোমাদের তা জানাতে ভুলো না কমেন্ট বক্সে। ভালো লাগলে জানিও, খারাপ লাগলে জানিও, এবং কী ধরনের গল্প তোমরা শুনতে চাইছো তাও জানিও। তাহলে আজকের মতো আসি, দেখা হবে অন্য কোনো গল্পে। ততক্ষণের জন্য বাই বাই।